Hello everyone, Assalamu alaikum. This is Sadia Jahanjiri and welcome to my channel Learn with Terry. Today we will gonna discuss about the most famous poem Locksley Hall written by Alfred Lord Tennyson. So let's get started. প্রথমে আমরা আলোচনা করব আলফ্রেড লর্ড টেনিসনের জীবনী সম্পর্কে। 1809 সালের 6 আগস্ট আলফ্রেড লর্ড টেনিসন ইংল্যান্ডের লিঙ্কনশায়ার সোমার্সবিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ইংলিশ পয়েট এবং তাকে ভিক্টোরিয়ান পিরিয়ডের চিফ অর্থাৎ প্রধান প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হতো এবং আলফ্রেড লর্ড টেনিসনই প্রথম যিনি সর্বপ্রথম ফার্স্ট ব্যারন টেনিসন উপাধি পেয়েছিলেন এবং 1884 সালে তাকে এই টাইটেলটি দেওয়া হয় অর্থাৎ ব্যারন উপাধিটি দেওয়া হয় শুধুমাত্র তার সাহিত্যিক অবদান এবং জাতি সেবার ভিত্তিতে বা জাতি সেবা করার উদ্দেশ্যে। এবং দ্য টাইটেল ব্যারন ইজ র্যাঙ্কড অফ নোবেলিটি ইন ইংল্যান্ড। এখানে বলা হয়েছে যে এই ব্যারন উপাধিটি শুধুমাত্র ইংল্যান্ডের সেই সকল আভিজাত্য ব্যক্তিদেরকেই দেওয়া হতো এবং তার মধ্যে টেনিসন ছিলেন একজন এবং তিনি সর্বপ্রথম এই টাইটেলটি পান এবং তার মৃত্যুর পর তার ছেলে হ্যালাম টেনিসন এই উপাধিটি উত্তরাধিকারী সূত্রে পেয়েছিলেন এবং যেহেতু তিনি সর্বপ্রথম ব্যারন উপাধিটি ধারক ছিলেন এই কারণে তাকে ফার্স্ট ব্যারন টেনিসন বলা হয় এবং তিনি 1892 সালের অক্টোবর 6 তারিখে মারা যান এবং তাকে কবর দেওয়া হয় ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। এবার আমরা আলোচনা করব কবিতাটির টাইটেল নিয়ে। কবিতাটির টাইটেল হচ্ছে লক্সলে হল। লক্সলে হল হচ্ছে এমন একটি ফিকশনাল স্টেট অর্থাৎ কাল্পনিক রাজ্য আমাদের ন্যারেটরের, যেখানে তিনি তার যৌবনকাল এবং কৈশোরকাল কাটিয়েছিলেন এবং এখানেই তিনি প্রথম তার চাচাতো বোন অ্যামির প্রেমে পড়েছিলেন এবং এই স্থানটিকে ঘিরে পুরো কবিতাটি আবর্তিত হয়েছে এবং এই স্থানটিতে তিনি অনেক বছর পর যখন আসেন তখন আমাদের রাইটার স্মৃতিচারণ করেন তার সেই শৈশব এবং কৈশোরের সময়গুলো, কিভাবে তিনি সেখানে দিনগুলো পার করেছিলেন এবং এই লক্সলে হলকে কেন্দ্র করে তার যেমন সুখের স্মৃতি জড়িত রয়েছে ঠিক তেমনিভাবে দুঃখেরও স্মৃতি রয়েছে। এবং এই কবিতার মাধ্যমে তিনি লক্সলে হলের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, তার শৈশবকাল কৈশোরকালের স্মৃতি এবং তার যে ফিলোসফিক্যাল আইডিয়াস অর্থাৎ দার্শনিক চিন্তাভাবনাগুলো এই কবিতার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। লক্সলে হল কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1842 সালে লন্ডনে এডওয়ার্ড মকসনের প্রকাশনায়, যেখানে এটি টেনিসনের অন্যান্য কবিতার সাথে একটি 2 খণ্ডের সংকলনে অন্তর্ভুক্ত ছিল এবং এই কবিতাটিতে মোট 97টি ছন্দময় কাপলেট রয়েছে। এই কবিতার টোন হচ্ছে হতাশা এবং ক্রোধ মিশ্রিত। কবির বিষণ্ণতার কণ্ঠস্বর বা বিষণ্ণতার কথা এই কবিতায় ফুটে উঠেছে এবং এই কবিতার পয়েটিক ফর্ম হচ্ছে ড্রামাটিক মনোলগ। তো আমরা সবাই জানি ড্রামাটিক মনোলগ কি, তাও আমি সংক্ষেপে ছোট করে বলছি যে ড্রামাটিক মনোলগ হচ্ছে পোয়েট্রির এমন একটি ফর্ম যেখানে স্পিকার এক সিঙ্গেল থাকবে অর্থাৎ একক স্পিকার থাকবে এবং তিনি কথা বলবেন এবং লিসেনার জাস্ট শুনবে, কিন্তু তার উত্তরস্বরূপ লিসেনার কিছুই বলতে পারবে না। যেমন উদাহরণস্বরূপ আমরা টেলিভিশনের কথা বলতে পারি, যেখানে একজন সংবাদ পাঠক নিজে থেকে বলতে থাকেন, আমরা জাস্ট শুনি কিন্তু আমরা তার কোনো আনসার দিতে পারে না বা আমাদের রিয়াকশন সে দেখতে পারে না। ড্রামাটিক মনোলগটাও হচ্ছে ঠিক একই রকম, যেখানে আমাদের যিনি ন্যারেটর আলফ্রেড লর্ড টেনিসন এককভাবে তার কথা বলে গেছেন, তার স্মৃতিচারণ করে গেছেন এবং আমরা যারা পাঠক তারা এখানে নীরব অর্থাৎ সাইলেন্ট অবস্থায় থাকব। এটাই হচ্ছে ড্রামাটিক মনোলগ। টেনিসনের পুত্র হ্যালাম টেনিসন স্মরণ করেছিলেন যে তার পিতা বলেছিলেন এই কবিতাটি অর্থাৎ লক্সলে হল কবিতাটি আরবি মুআল্লাকাত এর স্যার উইলিয়াম জোন্স কর্তৃক রচিত গদ্য অনুবাদ দ্বারা অনুপ্রাণিত। সকলের জ্ঞাতার্থে বলছি যে মুআল্লাকাত এটি হচ্ছে প্রাচীন আরবের বিখ্যাত 7টি কবিতা যা মরুর কবিদের দ্বারা রচিত হয়েছিল, তাকে হচ্ছে মুআল্লাকাত বলা হয়। আর স্যার উইলিয়াম জোন্স তিনি একজন ইংরেজ প্রাচ্যবিদ যিনি
একাধারে আরবি, ফার্সি, সংস্কৃত এই এই ভাষাগুলোতে অনেক পারদর্শী ছিলেন এবং এই ভাষাগুলোর সাহিত্যের অনুবাদক হিসেবে বিখ্যাত ছিলেন। এবার আমরা কবিতাটি এক্সপ্লেন করব। কবিতাটি শুরু হয়েছে নামহীন ন্যারেটরের মাধ্যমে, যিনি লক্সলে হল রিভিজিট করতে এসেছেন অনেকগুলো বছর পর, এবং লক্সলে হলে এসেই স্পিকার স্মৃতিকাতর হয়ে পড়েছেন এবং তিনি তার সাথীদেরকে বলছেন তারা যেন এখানে কিছুটা সময়ের জন্য স্পিকারকে একা ছেড়ে যান, কারণ সে এখানে একাকী সময় কাটাতে চান। এবং পাশাপাশি তিনি আরও বলেন যে যখন স্পিকারকে প্রয়োজন পড়বে তখন যেন তার সাথীরা বুগল হর্ন বাজিয়ে তাকে ডেকে নেয়। এবং পরবর্তী সময়ে স্পিকার লক্সলে হল এবং তার চারপাশের প্রকৃতির বর্ণনা করেন এবং স্মৃতিচারণ করতে শুরু করেন। এবং তিনি ভাবেন যে তার যৌবনে সে এখানে অসংখ্য রাত কাটিয়েছেন। জানালার বাইরে তাকিয়ে তিনি ওরিয়ন নক্ষত্রপুঞ্জ এবং প্লেইয়াডেস স্টার দেখেছেন। দিনের বেলায় সে সমুদ্র তীরে হেঁটে বেরিয়েছে, কত ভবিষ্যতের স্বপ্ন দেখেছে এবং ভালোবাসার কল্পনায় ডুবে থেকেছে। এবং যৌবনে সে তার কাজিন অ্যামিকে খুব ভালোবেসেছিল এবং অ্যামিও তাকে ভালোবাসার কথা বলেছিল এবং তারা একসঙ্গে প্রকৃতির বহু সৌন্দর্য উপভোগ করেছিল এবং সন্ধ্যায় সমুদ্রের ধারে বসে জাহাজ চলাচল দেখেছিল। কবি এই পর্যায়ে খুব স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন এবং তিনি তার স্মৃতিচারণ করছিলেন। কিন্তু হঠাৎ করে পরবর্তী পর্যায়ে কবি তার নেক্সট স্ট্রাঞ্জাতে বলেন যে এখন অ্যামি তার জীবনে আর নেই। সে এখন পুতুলের মতো তার বাবার হুমকির সামনে এবং মায়ের বকুনির সামনে হার মেনেছে। ফলে সে একজন তুচ্ছ এবং অযোগ্য ব্যক্তিকে বিয়ে করেছে, যে ছিল একজন মদ্যপ। এখানে কবি বুঝিয়েছেন যে যখন এক পর্যায়ে অ্যামি আর আমাদের ন্যারেটরের যে রিলেশনশিপটা চলছিল সেটা যখন অ্যামির ফ্যামিলিতে জানাজানি হয়ে যায় তখন তারা এটা মেনে নেয়নি, কারণ লেখক অতটা অভিজাত বংশের কেউ ছিল না। তখনকার আমলে ভিক্টোরিয়ান এইজে তখনকার সময় মা বাবারা শুধুমাত্র আভিজাত্য, টাকা, খুব ম্যাটেরিয়ালিস্টিক ছিল এক কথায়। তো সেই অনুযায়ী আমাদের লেখক বা আমাদের পোয়েট অত ধনী ছিলেন না, এই কারণে তারা এই সম্পর্কটা মেনে নেননি। এবং এক পর্যায়ে আমাদের পোয়েট বলেন যে অ্যামির স্বামী কখনোই তাকে সম্মান দেবে না, হয়তো সে কুকুর বা ঘোড়ার চেয়ে বেশি সম্মানও পাবে না, এবং তাকে সব সময় স্বামীর মেজাজ বুঝে চলতে হবে। এই কথাগুলো আমাদের ন্যারেটর তার রাগ এবং ক্ষোভ থেকে বলে এবং পরবর্তীতে সে ব্যথিত হৃদয়ে এটাও বলে যে সে অ্যামিকে এতটাই ভালোবেসেছিল যতটা কখনো কোনো স্ত্রী ভালোবাসা পায়নি। এবং এক পর্যায়ে স্পিকার তার কাজিন অ্যামিকে দোষারোপ করে বলেন যে সে কখনোই সত্যিকারভাবে স্পিকারকে ভালোই বাসেনি। যদি সে ভালোবাসতো তাহলে সে বিয়েতে রাজি হতো না। বা এখানে আমাদের যে ন্যারেটর তিনি তার দুঃখ, ক্ষোভ, ভালোবাসার প্রতি যে তিক্ততা, এই জিনিসটা তিনি প্রকাশ করেছিলেন। পরবর্তী পর্যায়ে ন্যারেটর বলেছেন যে তার মধ্যে আত্মহত্যার প্রবণতা কাজ করছে এবং তিনি এতটাই ডিপ্রেসড হয়ে পড়েছেন যে সে নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করে যে এখন তার কী করা উচিত। এবং পোয়েট নিজেই ভাবতে থাকে কেমন হতো যদি সে এখন শত্রুর সাথে যুদ্ধে মারা যেত, তাহলে হয়তো তার এই বেঁচে থাকার কষ্টটা সহ্য করতে হতো না। এসব কিছু ভাবতে ভাবতেই হঠাৎ স্পিকার কিছু সময়ের জন্য বিশ্বের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা শুরু করে এবং এই হতাশার মাঝেও পোয়েট একটি উজ্জ্বল ভবিষ্যতের কথা কল্পনা করেন এবং তিনি একটি পৃথিবীর কথা কল্পনা করেন যেখানে বিজ্ঞান, প্রযুক্তি এবং মানবতার অগ্রগতি ঘটবে এবং যা সমাজের উন্নয়ন ঘটাবে। যদিও তখনকার সময় মানুষের মাঝে পুঁজিবাদী প্রভাব বেশি ছিল এবং তখন মানুষের মধ্যে দারিদ্রতাও বেশি ছিল, তবুও তিনি আশা করেন বা ওই স্বপ্নটা দেখেন যে নতুন একটা সমাজ ঘটবে যেখানে বিজ্ঞান, প্রযুক্তি সব দিক থেকে সমাজটা এগিয়ে থাকবে এবং সে নতুন যুগকে মন থেকে স্বাগত জানায়। এমন ভাবনার মধ্যেই পোয়েট অনুভব করে যে তার সহযোদ্ধারা তাকে বুগল সিঙ্গার শব্দ করে তাকে ডাকছে, কারণ সে অনেকক্ষণ ধরে এখানে একা একা বসেছিল।
এবং যখন সে ভূগোল সিঙ্গার শব্দটা শুনতে পায় তখন সে অনেক লজ্জিত বোধ করে এবং সে ভাবতে থাকে যে দুর্বলতার প্রতি রাগ দেখানো নিজেরই দুর্বলতা। অর্থাৎ নারীর দুঃখ সুখ উভয় হচ্ছে প্রকৃতির সৃষ্টি, যেগুলো নারীদের মানসিক ক্ষমতা, সীমিত মানসিক ক্ষমতার মধ্যে আবদ্ধ থাকে। অর্থাৎ কবি নারীদের আবেগকে ক্ষুদ্র এবং অন্ধ বলেছেন এবং তিনি নারী পুরুষের আবেগকে তুলনা করেছেন এবং তিনি বলেছেন যে নারীদের আবেগ পুরুষদের তুলনায় কম শক্তিশালী এবং দুর্বল। এখানে ন্যারেটরের কনজারভেটিভ আউটলুক টুয়ার্ডস উইমেন ফুটে উঠেছে। অর্থাৎ স্পিকার তার বক্তব্য দ্বারা তখনকার সমাজের অর্থাৎ ভিক্টোরিয়ান যুগের পুরুষতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি ছিল নারীদের প্রতি সেটা তিনি ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। এক পর্যায়ে কবি ওরিয়েন্ট নামক একটি জায়গায় অঞ্চলে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, যেখানে তিনি তার শৈশবের সময়টা কাটিয়েছিলেন এবং সে তার শৈশবের দুঃখজনক স্মৃতির কথাও স্মরণ করতে শুরু করেন এবং তিনি বলেন যে যখন তার পিতা মারাঠা যুদ্ধে নিহত হয়েছিল এবং যার ফলশ্রুতিতে ন্যারেটর অনাথ শিশুতে পরিণত হয়েছিল, তখন তার দায়িত্ব পড়ে তার স্বার্থপর চাচা অর্থাৎ অ্যামির বাবার উপর। এবং পয়েট আরও বলেন যে যতদিন সে অ্যামির বাবা বা তার চাচার তত্ত্বাবধানে ছিল তার জন্য সেই সময়টা সুখকর ছিল না। এরপরে পয়েট বাস্তবতা থেকে পালিয়ে এমন একটি স্থানের কল্পনা করেন যেখানে ইউরোপীয় কোনো বণিক আসেনি, যেখানে কোনো উপনিবেশবাদ নেই, যেখানে পাখিরা স্বতঃস্ফূর্তভাবে উড়ে বেড়ায়। অর্থাৎ পয়েট এমন এক প্রকৃতির আদিম রূপের কথা চিন্তা করেন যেখানে প্রকৃতির উপর মানুষ এখনও আধিপত্য বিস্তার করেনি। এক কথায় স্পিকার কল্পিত স্থানটি তার ইউরোপীয় সভ্যতার প্রতি যে বিতৃষ্ণা এবং সভ্যতার কঠোর বাস্তবতা থেকে মুক্তির যে আকাঙ্ক্ষা, এটা তার এই পয়েমের মধ্যে তিনি ফুটিয়ে তোলেন। এবং কবি আরও কল্পনা করেছেন যে তিনি একটি আধুনিক সমাজ থেকে সরে গিয়ে একটি মুক্ত আদিম পরিবেশে জীবনযাপন করবেন, যেখানে কোনো ধরনের সামাজিক নিয়ম বাধা আবেগ থাকবে না। এবং তিনি সেখানে গিয়ে এমন এক বর্বর বা সভ্যতার বাহিরের এক নারীকে বিয়ে করতে চান, যার সন্তান, যে নারীটা হচ্ছে তার সন্তানকে লালন পালন করবে আদিম নিয়মে এবং আদিম প্রকৃতির মাঝে। এবং পয়েট আরও কল্পনা করেন যে তার ভবিষ্যৎ প্রজন্মের কথা, যে তার ভবিষ্যৎ প্রজন্মের অর্থাৎ তার সন্তানরা হবে অনেক শক্তিশালী এবং যাদের আনন্দ হবে প্রকৃতির সাথে যুক্ত, এবং তার সন্তানরা বইয়ের পৃষ্ঠায় ডুবে থাকবে না, বরং প্রকৃতির আনন্দ উপভোগ করবে। এখানে বইয়ের পৃষ্ঠায় ডুবে থাকবে না বলতে তিনি বুঝিয়েছেন যে তখনকার যুগে ভিক্টোরিয়ান যুগে যে জ্ঞান অর্জনের সাথে সম্পর্কিত যে কৃত্রিমতা ছিল সেটাকে তিনি বোঝাতে চেয়েছিলেন। এবং পরবর্তীতে কিছুক্ষণ পরে কবি আবার বুঝতে পারছেন যে তিনি যে এতক্ষণ চিন্তা করছিলেন এগুলো হচ্ছে আসলে অবাস্তব, যার কোনো বাস্তবতা নেই এবং যেগুলো ক্ষণস্থায়ী। এবং তিনি মনে করেন যে তিনি যে এতক্ষণ কল্পনা করছিলেন একটা বর্বর নারী সন্তান, এবং সে বুঝতে পারে যে এই বর্বর ধূসর মানুষেরা আসলে খ্রিস্টান শিশুর চাইতেও নিচু শ্রেণীর। অর্থাৎ পোয়েটা তখন একটা দোনমন্যতায় ভুগছেন, একবার সে সভ্যতা থেকে পালিয়ে যেতে চাচ্ছেন, আবার সে এটা ভাবছেন যে ইউরোপীয় সভ্যতাকে তিনি উচ্চতর মনে করছেন, যে আসলে সে যেখানে আছে সেখানেই ঠিক আছে, তার বর্বর জায়গায় আসলে যাওয়া উচিত না, কারণ তারা হচ্ছে খ্রিস্টান শিশুদের থেকেও নিম্ন শ্রেণীর। এরপর ন্যারেটর সভ্যতার অগ্রগতির প্রতি আশাবাদ মনোভাব প্রকাশ করেন এবং তিনি ইউরোপীয় সভ্যতার চীনের অপরিবর্তনশীল সভ্যতার চেয়ে শ্রেয় মনে করেন। এবং পয়েমের শেষের দিকে এসে স্পিকার লক্সলে হলকে বিদায় জানান এবং এখানে বিদায় বলতে পয়েট পুরনো জীবনের মায়া ত্যাগ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান এবং পাশাপাশি সে অভিশাপ দেন যে একদিন একটা বজ্রপাত হবে এবং সেই বজ্রপাতে লক্সলে হল তো ধ্বংস হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে ন্যারেটর লক্সলে হলের সাথে তার অতীতটাকেও ধ্বংস করে দিতে চান। সে চান যে সে তার দুঃখময় অতীতের দিকে আর ফিরে যাবেন না এবং ক্রমবর্ধমান সভ্যতার অগ্রগতির সাথে সাথে সে এগিয়ে যেতে চান। এখানে এই কবির যেই চাওয়া, এটা হচ্ছে একটা আশাবাদী মনোভাব ব্যক্ত করে এবং পাশাপাশি পোয়েটের ব্যক্তিগত যে নিরাময় ক্ষত, তার যে সে যে ভালোবাসাটা পায়নি সেই দুঃখটা সে ভুলে যাওয়ার চেষ্টা করছে।
জীবনে এগিয়ে যেতে চাচ্ছে, তার মধ্যে একটা উন্নতি হচ্ছে, এই জিনিসটা বোঝানো হয়েছে। সো এখানে আমাদের কবিতাটা শেষ হয়েছে। তো এক কথায় আমরা মোরাল লেসন অফ দ্য পোয়েম সম্পর্কে বলতে পারি যে 1 নাম্বার লেসন হচ্ছে প্রেমে ব্যর্থতা মানে জীবনের সব কিছু শেষ হয়ে যাওয়া নয়, এবং 2 নাম্বার হচ্ছে বিজ্ঞান এবং সভ্যতার উন্নতি নিয়ে অবশ্যই আমাদেরকে আশাবাদী হতে হবে, এবং 3 হচ্ছে অতীতের দুঃখকে ভুলে গিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে, এবং আমাদের সকলেরই উচিত পরিবর্তনকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে আমাদের মধ্যে। যদি থাকে তবে আমরা এগিয়ে যেতে পারবো। এবং 4 আরেকটা লেসন হচ্ছে যে শুধুমাত্র আবেগের উপর নির্ভর করা যাবে না কোনো কিছুতেই, বরং আমাদের সকলেরই উচিত যুক্তি এবং বাস্তবতাকে গুরুত্ব দেওয়া। এবং টেনিসন তার এই কবিতার মাধ্যমে আমাদের মনে করিয়ে দেয় যে জীবন এগিয়ে যাওয়ার জন্যই তৈরি, থেমে থাকার জন্য নয়। ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম অ্যান্ড থিম, এই দুইটা আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপলোড করব। সো that's all for this video. If you found this video helpful, please subscribe my channel, and you can mention your doubts and suggestion in the comment section. Thanks for watching. Allah Hafiz.